সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল এটি পুরো আন্দোলন কেউ তখন অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। এক একজন আত্মপ্রকাশ করতেছেন, মনে হচ্ছে যে বাংলা সিনেমার ভিলেন পদ্মার সামনে আসতেছে। মানুষ যদি ঠিক পথে ভোট দিতে পারতো, তাদের মতের অধিকার থাকতো, যদি টাকা পাচার না হতো, গুম খুনের রাজনীতি যদি খুনি হাসিনা তৈরি না করতো, 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হতো না, মানুষ রাস্তায় নামতো না। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। জুলাইয়ের প্রতিটি ঘটনার একটার সাথে একটার কানেকশনটা খুব ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রদলের প্রতিদিন 16 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু প্রতিদিন 3 জন 4 জন 5 জন 7 জন নেতাকর্মী শহীদ হতো। অনেক সময় মনে হতো যে এবারই হাসিনা শেষ, আবার অনেক সময় মনে হতো না। বিকল্প হিসাবে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যদি লাল কাপড় না পাওয়া যায় তাহলে অন্তত ফেসবুকে লাল কিছু একটা পোস্ট করা হবে। ওইখান থেকে একটু প্রক্রিয়া হইতে হইতে এটা আসলে প্রোফাইলে লাল আসছে। জুলাই আন্দোলনের ইতিহাস অন্যরকম হতো যদি কাদের সমন্বয়টা ভালোভাবে না করতে পারত। ভয় ভীতিকে উপেক্ষা করে যারা জীবন দিয়েছেন তারাই আসলে আন্দোলনের সব থেকে বড় শক্তি। মাসুদুদ্দিন পাটোয়ারির কথাই ধরুন, যে পার্টির এখন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তো জামাত ইসলাম থেকে অনেক বেশি উগ্র পন্থা অবলম্বন করছেন। জামাত কেন এত আসন পাইলো এটি আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। 2-1 জনকে বাদ দিলে এনসিপি সবাই মানে জামাত ইসলাম থেকে বেশি ডানের দিকে ঝুঁকে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে উনি কোনোদিন কোনো কিছু করবেন না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হটসিট উইথ জাকারিয়াতে। আজকের হটসিটে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ক্যাম্পাসের রাজনীতি থেকে মাঠের রাজনীতি, কথা বলবো সব বিষয় নিয়ে। শুরু করা যাক আজকের পডকাস্ট শো। নাসির, বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত। নাসির, শুরুতেই জানতে চাই, এটা জুলাই মাস, আজকে 8 জুলাই, এবং জুলাইয়ের এই প্রথম দিকে অর্থাৎ 2 জুলাই থেকে ব্যানারে আসলে যে কোটা সংস্কার আন্দোলন সেটি শুরু হয়েছিল। এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল কিভাবে সম্পৃক্ত হলো, এইটা যদি একটু বলতেন। আচ্ছা, এটি তো শুরুতেই আপনি জানেন যে হাইকোর্টের একটি রায় হয়েছিল যেখানে কোটাকে পুনঃস্থাপনের জন্য বলা হয়েছে, যদি এটি একটি ফরমাইশি রায়, এবং এটি দ্বারাই খুনি হাসিনা যেটি স্টাবলিশ করতে চেয়েছেন সেটি হচ্ছে মানে কোটা ব্যবস্থা যদি রাখা হয় তো সেখানে একটা ক্লজ ছিল যে মুক্তিযুদ্ধদের সন্তান বা মুক্তিযুদ্ধদের পরবর্তী যে জেনারেশন সেটা যদি না পাওয়া যায় তাহলে মেধা থেকে নেওয়া হবে, এরকম একটা ক্লজ ছিল। কিন্তু আমরা আগের বিসিএসগুলোতে দেখেছি যে ওইটাকে ব্যবহার করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা সেই কোটার সুবিধা নিয়েছে, সেটি বিভিন্ন দুর্নীতি করে। তো সুতরাং আমরা যেটি মনে করেছি হাইকোর্টের ওই রায়টি একটি সরকারের সাথে এটার এক ধরনের সম্পর্ক ছিল, এবং হাইকোর্টের রায়ের পরে শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম একটি প্রোগ্রাম হয়েছিল খুবই স্বল্প পরিসরে। তারপর জুলাইয়ের 2 তারিখে, অর্থাৎ এই জুলাইয়ের 2 তারিখে প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রোগ্রামটি হয়েছিল। তখন যারা প্রোগ্রামের আয়োজন করেছিল তারা ছাত্রদলের সাথে যোগাযোগ করেছিল, অন্য অনেকের সাথে করেছে। সেখানে তাদের পক্ষ থেকে আমাদের সাথে আলাপ আলোচনার পরে এটি সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদলের অপেক্ষাকৃত যারা তুলনামূলকভাবে নবীন বা তরুণ, মানে যাদের এখনো তৈরি হয়নি, তারা যেন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। এটি 2 তারিখের প্রোগ্রামের বিষয়। তো সেটি আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে প্রোগ্রামটি হয়েছিল। এবার সেখানে ওই সিদ্ধান্ত অনুপাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত যারা একটু কম পরিচিত তাদেরকে আমরা প্রোগ্রামে পাঠিয়েছিলাম। এটি 2 তারিখে, এবং এটি ক্রমান্বয়ে এটি চলমান ছিল 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এবং জুলাইয়ের আজকের এই দিনে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা গণমাধ্যমকে জানিয়েছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের সাথে ছাত্রদল রয়েছে। এবং জুলাইয়ের 11 তারিখ, আরও 3 দিন পরে আনুষ্ঠানিকভাবে একদমই বলেছি যে ছাত্রদল সাংগঠনিক শক্তি দিয়ে এখনকার যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে রয়েছে। এটিতে আসলে একটা প্রথম এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই প্রোগ্রামটি চলমান থাকলেও ধীরে ধীরে এটির এক ধরনের রাজনীতি হচ্ছে সংগঠনগুলো আস্তে আস্তে এটির সাথে যুক্ত হতে শুরু করে, কেউ প্রকাশ্যে, কেউ একটু ধীরে ধীরে।
তো ধরুন আমি যেটি মনে করি, ধরুন জুলাইয়ের 11 তারিখ আমরা যেরকম নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে বলেছি যে আন্দোলনের সাথে আছে, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে চলমান আন্দোলন চলছে, সে আন্দোলনের সাথে ছাত্রদল একদম সাংগঠনিক শক্তি নিয়ে রয়েছে। এবার আপনার মনে রয়েছে পুরো জুলাইয়ের যেটি সবথেকে গুরুত্বপূর্ণ দিন, সেটি হচ্ছে জুলাইয়ের 15 তারিখ, যা আর কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর আপনার ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এবং আমার যেটা মনে হয় যে ওটাই আসলে জুলাই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট, যে সাধারণ শিক্ষার্থীদেরকে বা সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করার। এই যে আপনি ঠিকই বলেছেন, এই জন্য আমরা পুরো আন্দোলনের গত বছরও যখন করেছি, আমরা এটার নাম দিয়েছি জুলাইয়ের 15 তারিখ, গণ অভ্যুত্থানের বাক বদলের দিন, যেটি এই 15 তারিখে আমরা একটি প্রোগ্রাম করব। যে আপনি যেটি বলেছেন যে জুলাইয়ের পুরো টার্নিংটা হয়েছে 15 তারিখে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের যেভাবে প্রকাশ্যে হামলা, আইকনিক ছবি যে আমাদের তন্নি রয়েছে, এই হামলাটাই পুরো জুলাইকে অন্যদিকে অগ্রসর করে দিয়েছে। এই জন্য আমরা নাম দিয়েছি এটা গণ অভ্যুত্থানের বাক বদলের দিন। এবং আপনার মনে আছে যে 15 তারিখের হামলার প্রতিবাদে কিন্তু 16 তারিখে সারা দেশের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ হয়েছে। যে বিক্ষোভে আপনার রংপুরে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে 16 তারিখ। তাহলে দেখেন 15 তারিখের সিকুয়েন্সটা আপনি দেখেন, 15 তারিখের হামলার প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে 6 জন সেদিন শহীদ হয়েছেন। আবু সাইদ, ওয়াসিম ছাড়াও আরও 4 জন শহীদ হয়েছেন। তার মানে হচ্ছে জুলাইয়ের প্রতিটি ঘটনার একটার সাথে একটার কানেকশনটা খুব ওতপ্রোতভাবে জড়িত। মানে আপনার দৃশ্যপট তৈরি হয়েছে যে আগের ঘটনাকে কেন্দ্র করে পরের দৃশ্যপট। এমন না যে প্রত্যেকটি ঘটনাকে প্রতিদিন নতুন করে সাজানো হয়েছে, আজকের ঘটনাকে কেন্দ্র করে পরের দিনের ঘটনা তৈরি হয়েছে পুরো জুলাইতে। তারপরে এই ছাত্রদল আসলে সেভাবে সম্পৃক্ত হয়েছে। এবং জুলাইয়ের 16 তারিখ শুরুতে আবু সাইদ, আপনি বলেন দিনের শুরুতেই, প্রায় শুরুতে বলতে ধরেন ঘটনা যখনই ঘটুক গণমাধ্যমে আস্তে আস্তে প্রায় দ্বিপর বা একটা দুইটা হয়ে গিয়েছিল, এবং তার অল্প কিছুক্ষণ পরেই আমরা ওয়াসিমের খবরটা আমরা পেয়েছি। তো এটি আমাদেরকে চরমভাবে মানে হচ্ছে আহত করেছে যে ছাত্রদলের একদম মানে যেই পুরো ডেকে এনে পুরো আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি চলে আসুন 16 শহরে, ঠিক আছে, তারপরে মুরাদনগরে তিনি শহীদ হয়েছেন। এই যে আবু সাইদ এবং ওয়াসিমের এই যে শহীদ হওয়া, এটি আমাদেরকে পরবর্তী সময়ে, বিশেষ করে 16 তারিখ থেকে পরবর্তী সময়ে পুরো আন্দোলনকে একটা ম্যাসিভ বা হচ্ছে পিছনে না ফিরে যাওয়ার, বরং সামনে এগিয়ে যাওয়ার আমাদেরকে দৃঢ় মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ করেছে। যারা পুরো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, পলিসি মেকিং করেছেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, সামনেই আমাদেরকে যেতে হবে। এটি আমাদেরকে বোধহয় 16 তারিখ আবু সাইদ, ওয়াসিম সহ যে 6 জন শহীদ হয়েছেন, তারাই বোধহয় আমাদেরকে এটি নিশ্চয়তা দিয়েছেন তাদের শহীদের মাধ্যমে। নাসির, আপনারা তো মানে জুলাই আন্দোলনে রাজনৈতিক কারণেই ছাত্র দলের নেতাকর্মীরা বা মাঠের নেতৃত্ব দিয়েছেন, তবে মূল সমন্বয়ের কাজটি করেছে সমন্বয়করা। তো এই সমন্বয়কদের সঙ্গে আপনাদের কিভাবে যোগাযোগ হতো, এটা যদি একটু বলতেন। আপনারা কিভাবে কথা বলতেন পলিসি মেকিংয়ে, কিংবা কালকের কর্মসূচি নিয়ে আলোচনাগুলো কিভাবে করতেন? সে সময় তো নানা ধরনের ধরপাকড় ছিল, ইন্টারনেটের উপর কিছু সময় নিষেধাজ্ঞা ছিল। তো এই যে কঠিন সময়গুলোতে সমন্বয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কিভাবে এটা সম্ভব করেছেন? এটি শুরুর দিকে তো ধরুন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তো আমাদের খুবই পূর্ব পরিচিত, এমনকি ধরুন আক্তার, নাহিদরা, ছাত্রশক্তি নামে তখনকার ওদের যে সংগঠন, এর সভাপতি সাধারণ সম্পাদক ছিল আপনার। তো আমাদের সাথে তো এমনি সাংগঠনিকভাবে তাদের সাথে জানাশোনা ছিল। যখনই হাইকোর্টের রায় হয়েছিল, তখনই এটি অল্প বিস্তর আলাপ আলোচনা হয়েছিল যে কীভাবে আন্দোলনটি করা যায়। ধরুন এখন ধরুন কোনো একটি ঘটনা ঘটলে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আমাদের একটা যোগাযোগ হয় যে এটি কীভাবে করা যায়। কেউ পক্ষে থাকে, কেউ বিপক্ষে, কেউ একমত হয়, কেউ অন্যমত হয়, মানে সবার মতামত নিয়ে হয় আসলে। তো যখন জুলাইয়ের 2 তারিখে আলাপ আলোচনা হচ্ছিল, তখন এটি সিদ্ধান্ত হয়েছিল আমাদের গ্রুপ কলে যে ঠিক আছে, আপনাদের যারা জুনিয়র তারা আসবে, আমরা এখানে নেতৃত্ব দেব, তাহলে পলিটিক্যাল যে একটা রং লাগা,
মানে একটা পুরো ব্যানারে যে এটা মানে এটাকে রাজনৈতিক যাতে ব্যানার পলিটিক্যাল না। ভাইব দেয়া না যায় না যায়, যেমন যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু পলিটিক্যাল ছিল, যে বিশেষ করে নাহিদ, তারপরে এবং আক্তার, তারাও তো আসিফ, তারাও তো রাজনীতির ছাত্র একদম। সংগঠন ছিল, কিন্তু তারা তাদের ব্যানারটি ছেড়ে একটা অন্য ব্যানারে আসতে আমরা তাদের ওই ব্যানারে আসলাম। তার মানে শুরু থেকে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে এটিকে রাজনীতিক কোনো রং দেওয়া যাবে না, এটি একটি সিদ্ধান্ত। যখন 2 তারিখ 3 তারিখ 4 তারিখে প্রোগ্রামগুলো হয় তখন আলাপ আলোচনা হচ্ছিল যে পরবর্তী সময় কী প্রোগ্রাম দেওয়া যায়, সারা দেশে দেওয়া যায় নাকি শুধু ঢাকায়। এগুলো আসলে বিভিন্ন সিদ্ধান্ত হতো হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। দেখা যায় আমরা আমাদের সংগঠন থেকে 2 জন আমরা এখানে মতামত দিতাম, ওনারা মতামত দিত, ওনারা অন্য অনেকের সাথে আলাপ আলোচনা করতো, বা একসাথেও আমরা অনেক সময় আলাপ আলোচনা করেছি। এটা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে 20 তারিখের পরে গ্রুপ কলে অনেক ছাত্র সংগঠন মিলেও আমরা আলাপ করেছি। তো এটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে। হয়তো অনেক সময় দেখা গেছে তারা ব্যক্তিগতভাবে আমাদের হয়তো রাকিব ভাই বা আমার সাথে যোগাযোগ করেছে, বা শুধু একজনের সাথে অথবা 2 জনের সাথে, মানে একটা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতো, অনেকের সাথে মিলে এই সিদ্ধান্তটা নেওয়া হতো। আচ্ছা নাসির, আপনারা তো নানাভাবে এই আন্দোলনের ছাত্র দলের ব্যাপক ভূমিকা রয়েছে, প্রায় 1.5 শতাধিকের বা 1.5 শতের কাছাকাছি ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছেন। আরেকটি বিষয় যে এই আন্দোলনে তো শিবিরও ছিল, অনেকেই আমরা জানতাম না যে শিবির করতেন, পরে দেখা গেল যে তারা শিবিরের নেতা ছিলেন। তো শিবিরের সঙ্গে আপনাদের যেমন কোলাবোরেশনটা হয়েছে সমন্বয়কদের সাথে, শিবিরের সঙ্গে বা শিবিরের নেতাকর্মীদের সাথে কিভাবে সমন্বয়টা হয়েছে? সমন্বয় বলতে ধরুন, মানে এটা তো একটা যুগপৎ আন্দোলন বলা যায়, যে সবাই মিলে আন্দোলন। সমন্বয় বলতে শুরুর দিকে এটি এরকম, ধরুন জুলাইয়ের 1-2 তারিখ থেকে 16 তারিখ, তখন তো এটি প্রয়োজনও খুব একটা তারা নিয়েছে কিনা প্রথম দিকে আমাদের এটি অবগত না, কিন্তু আন্দোলন যখন ডেস্কটপ একদম খুবই এক্সট্রিম পর্যায়ে, ধরুন জুলাই 16 তারিখের পর থেকে, তখন আমরা এমনি শুনতাম যে শিবিরের সাথে আলাপ আলোচনা হচ্ছে জুলাইয়ের শুরুতেই, মানে এই 16-17 তারিখের পরে। আচ্ছা 16-17। হ্যাঁ, তারা যারা আমাদের সাথে আলাপ আলোচনায় অংশগ্রহণ করতেন তারা বলতেন যে শিবিরের সাথেও তাদের কথা হয়েছে, কিন্তু একদম ডিরেক্টলি আমরা কখনো শিবিরের সাথে আসলে কথা বলিনি, বা যারা আন্দোলনের মধ্যস্থতা করেছে সমন্বয় তারা বলেছে, তারা এটি আমাদেরকে তখনও বলেছে যে শিবিরের সাথে আলাপ আলোচনা হচ্ছে। তো তাদের সাথে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি আমরাও জানতে চাইনি, বা আমরা আমাদের মতামত দিয়েছি, প্রস্তাবনা দিতাম, তারা প্রস্তাবনা দিয়ে তারপরে একটি সিদ্ধান্ত হতো, কিন্তু তাদের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে শিবিরের সাথে আলাপ আলোচনা হয়েছে। আপনাদের ছাত্র দলের সঙ্গে শিবিরের যোগাযোগটা ওরকম হয়নি? না, সেরকম হয়নি। ধরুন এটি অনেকভাবে হয়েছে, আমরা ধরুন আপনার সাথে আলাপ আলোচনা হচ্ছে, আপনি বললেন যে হ্যাঁ শিবিরের সাথে আপনার কথা হয়েছে, তারা এই মত দিয়েছে, বা ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন এরাও তো আন্দোলনে ছিল, গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার, তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, এরকম বলতো যারা মধ্যস্থতা করতো। সরাসরি হয়নি? সরাসরি হয়নি। নাসির, আরেকটি বিষয় জানতে চাই যে এই আন্দোলনে দেশের বাইরে থেকে আসলে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, যেটা আপনারা বা বিএনপির বিভিন্ন পর্যায়ের আলোচনায় এই বিষয়টি উঠে আসে, এবং তারেক রহমান তার ফেসবুকের পেজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছেন। তো তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী তিনি, এই তারেক রহমানের সঙ্গে এই আন্দোলনের সম্পৃক্ততা বা তারেক রহমান কিভাবে আপনাদেরকে নির্দেশনা দিতেন, সেগুলো আপনারা কিভাবে বাস্তবায়ন করতেন? শুধু আন্দোলনটা তো ঢাকা কেন্দ্রিক নয়, এই আন্দোলনটি গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল, একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে। এই জায়গাটাতে আপনারা কিভাবে কাজ করতেন, বা সরাসরি আপনার সঙ্গে তারেক রহমানের ওই সময় কথা হয়েছে কিনা, উনি আপনাকে কিছু বলেছিলেন কিনা? প্রথমত হচ্ছে ছাত্রদলের এমনি রুটিন যে ওয়ার্ক, সেগুলোতে জনাব তারেক রহমানের সাথে আমাদের সবসময় কথা হতো। আন্দোলন তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমনি যে রুটিন ওয়ার্কগুলো আমাদের, সেগুলো আমরা ওনাকে সবসময় অবহিত করা এবং ওনার পক্ষ থেকে সবসময় জানা হয়, ইভেন এখনও, কারণ উনি আমাদের সাংগঠনিক অভিভাবক হিসেবে প্রত্যেকটি বিষয় উনি খুঁটিয়ে উনি এগুলো দেখেন। এখনও এত ব্যস্ততার মধ্যেও ছাত্রদলের বিষয়ে উনি খুবই যত্ন সহকারে দেখেন। সুতরাং আন্দোলন তো অবশ্যই, এবং আমাদের যে জুলাইয়ের 2 তারিখে যে আমরা আনুষ্ঠানিকভাবে যে এরকম একটি নন পলিটিক্যাল একটা ব্যানারের সাথে ছাত্রদল, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যে এখানে সম্পৃক্ত হবে, সুতরাং এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো অবশ্যই জনাব তারেক রহমানের সিদ্ধান্ত হয়েছে, এবং ওনার কনসার্ন ছাড়া এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাত্রদল কখনোই নেয় না, কারণ এটা একটা ম্যাসিভ সিদ্ধান্ত। আপনি আন্দোলনে
এরকম একটা সিদ্ধান্তে যাচ্ছেন, সেটা পার্টির পলিসির ভিতরে নাকি বাইরে হচ্ছে, এটা তো খুব গুরুত্বপূর্ণ। সুতরাং 2 সরাসরি তারিখ আপনাকে কোনো নির্দেশনা দিয়েছেন এমন একটি কথা শত আমি বলছি, যদি উল্লেখযোগ্য দু একটা শোনান। জুলাই এগুলো তো কনসালটেশন নেওয়া হয়েছে। এর বাইরে ধরুন আপনার মনে আছে আমরা নয়াপল্টনে জুলাইয়ের 11 তারিখ সংবাদ সম্মেলন করেছি। এরকম আন্দোলন করতে গিয়ে আমাদের ঢাকা কলেজের ছাত্রদলের সহসভাপতি রাসেল হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে। এটি নিখোঁজ হয়েছে জুলাইয়ের 3-4 তারিখের থেকে, তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে আমরা জুলাইয়ের 11 তারিখ নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেছিলাম, ঠিক আছে। যখন পাওয়া যাচ্ছে না, গণমাধ্যমের সংবাদ হচ্ছিল, উনি বললেন যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দাবি জানানোর বিষয়। তো আপনি যেটা বলেছেন যে সেটি হচ্ছে জনাব তারেক রহমানের সাথে তা আমাদের আন্দোলনের প্রতিটি স্তরে কথাবার্তা হয়েছে। বিশেষ করে জুলাইয়ের 16 তারিখের পর থেকে প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে ওনার সাথে আলাপ আলোচনা করা হয়েছে, এবং সমন্বয়কদের দিক থেকে প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে সমন্বয়করা আমাদের কাছে জানতে চাইতেন যে এটি জনাব তারেক রহমান কি বলেন, ওনার মতামতটা আমাদের মাধ্যমে ওরাও চাইতেন। কারণ পুরো আন্দোলন যখন ঢাকা এবং ঢাকার বাইরে ছড়িয়ে গেছে, তখন তো এটি স্বভাবত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পৃক্ত যদি আন্দোলনে না হয়, তাহলে এই আন্দোলন এরকম গুরুত্ব বা এত ডিস্ট্রাকটিভভাবে আসলে হয় না। সুতরাং প্রতিটি সিদ্ধান্ত ওনার পক্ষ থেকে হয়েছে। আর আপনি যেটি বললেন সেটি হচ্ছে, আমি অনেকগুলো কথা বলতে পারবো, মানে অনেকগুলো, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনার মনে আছে যে হাইকোর্টে সারা বাংলাদেশে ধরুন আন্দোলনের এই জুলাই আগস্টে আন্দোলনের মধ্যেও কয়েকবার আন্দোলনের আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হঠাৎ হয়নি। দেখা যায় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ এত গোলাবর্ষণ করেছে যে হঠাৎ মনে হয়েছে যে মানুষ হয়তো একটু পিছিয়ে গেছে। তখন একবার মনে হয়েছিল যখন সমন্বয় কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, তখন আব্দুল কাদের, আপনি জানেন যে মাহিন, আব্দুল কাদের, হান্নান, তারা আমরা আমাদের সংগঠনের সভাপতি সাধারণ সভা একটা মিটিং করলাম যে এখন যে প্রতিদিন এদের শিক্ষার্থীরা যে বের হচ্ছে, এই আন্দোলন না দিয়ে যদি এটা জুলাইয়ের একটু শেষের দিকে যদি একটু পেশাজীবী বা শিক্ষকদেরকে যদি আন্দোলনে নামানো যায়, তাহলে এটি গুরুত্বপূর্ণ হবে। মানে ধীরে ধীরে সাধারণ মানুষ সম্পৃক্ত, ছাত্রদের আন্দোলন থেকে সাধারণ মানুষ। এবং আপনার মনে আছে যে হাইকোর্টের সামনে আমাদের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা প্রোগ্রাম করেছিল। তো এখন স্বভাবত তো এরকম একটি আন্দোলনে যদি আপনি আইনজীবীরা তো সমাজের আসলে প্রতিষ্ঠিত মানুষজন, বিশেষ করে হাইকোর্টের আইনজীবী, তারা তো হঠাৎ করে মানে সকল সেক্টরে তারা আসলে একদম প্রোফাইল সম্পূর্ণ মানুষ, তো তাদেরকে আপনি আন্দোলনে, তো আমাদের কথা হয়তো আসবে না, এটি স্বাভাবিক। তখনই আমার মনে আছে এটি প্রস্তাব দিয়েছিলেন কাদের এবং মাহিন। ওরা দুজন বলছেন আমাকে এবং রাকিব ভাইকে বলছে যে আপনারা যদি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটু বলেন, তাহলে আইনজীবীদের একটা বিশাল অংশ এটাতে পার্টিসিপেশন করবে। আমরা চেয়ারম্যান সাহেবকে বিকালের দিকে, মানে বাংলাদেশে তখন বিকালের দিকে আমি আমার ফোন থেকে ওনাকে ফোন করেছিলাম। জুলাই শেষের দিকে আমি একটু বলতেছি উনি কীভাবে ফোন ব্যবহার করতেন। ফোন দেওয়ার সাথে সাথে উনি এটি ধরলেন এবং আমরা আমাদের প্রস্তাবটা বললাম, এবং আমরা আরেকটা ফোন আসলে লাইনে ছিলাম ওদের সাথে। এর মধ্যে আমরা বলেছি যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে, যে আপনি যদি একটু বলে দিতেন আইনজীবীদেরকে, তাইলে শিক্ষকদের দুইজনকে, তাহলে একটু ভালো হতো। এবং উনি ফোনে রেখে আমাদের এখনকার ডেপুটি স্পিকার যে কাইসার কামাল ভাই এবং আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই, এই দুইজনকে ফোন করেছেন। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে মাননীয় উপাচার্য স্যার ওবায়দ স্যার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোর্শেদ স্যার, এই 4 জনকে উনি ফোন করেছেন। এবং সেটা আমি আরেকটা মোবাইলে ছিলাম, আমাকে ফোনে রেখে উনি ফোন করেছেন যে আগামীকাল এরকম একটি প্রোগ্রাম করতে হবে, একদম সাথে সাথে। মানে আমি পরক্ষণে আমি আমাদের যারা ওই পাশের লাইনে ছিল তাদেরকে বলেছি যে অলরেডি বলা হয়ে গিয়েছে, আমরা যেন ওনাদের সাথে যোগাযোগ করি, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এরপরেই আমরা লাইনে থাকতে থাকতে ওবায়দ স্যার, মোর্শেদ স্যার, কাইসার কামাল ভাই, ওনারা আমাদেরকে ফোন দিয়েছেন, বলছে কি করতে হবে আমাদেরকে তোমরা বলে দাও। এরপরে পরবর্তী সময় আপনার মনে আছে হাইকোর্টে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছিল, যেখানে আপনাদের সাংবাদিক ওই যে চ্যানেল 24-এর উনি আইনজীবী, উনিও ওইখানে ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই, ওবায়দ স্যার, মোর্শেদ স্যার, অনেকেই সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাহবুবউদ্দিন খোকনের একটা আইকনিক ছবি আছে, আপনি জানেন। হ্যাঁ, তারপর স্যাররাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেখানে নবীন আইনজীবীরা ছিলেন যারা জুনিয়র,
এটির কারণ ছিল যে পুলিশ তার আগের দিন বেপরোয়া গুলি চালিয়েছিল, তখন অনেকে একটু পিছিয়ে যাচ্ছিল। তখন আমাদের সিদ্ধান্ত ছিল যদি আইনজীবীরা, তাদেরকে তো পুলিশ অ্যারেস্ট করবে না, তারপরে ধরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের খুব তাদেরকে মানুষ সম্মান করে, এমনকি পুলিশও হয়তো গুলি করার ক্ষেত্রে আরেকবার ভাববে, এই জন্য আমরা ওই প্রোগ্রামটি করেছিলাম। এবং আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুরো প্রোগ্রামে সেট আপ করেছিলেন, এবং রাতে উনি আবার খোঁজখবর রেখেছিলেন, আবার ফোন করেছেন। তারপর সকালে তো এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো, এবং আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা আপনার মনে আছে, ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে বা অন্য প্রতিষ্ঠানের এক ছেলের মুখ চেপে ধরেছিল এক পুলিশ, যেটি পরের দিন সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এরকম ওইটিও ওই প্রোগ্রামে কিন্তু হয়েছিল। তো সুতরাং আমি মনে করি এরকম অনেক হয়েছিল, আমি ধীরে ধীরে আরও আসলে বলবো। তারপরে 30 তারিখের প্রোগ্রামও উনি একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এর বাইরে আমি আরেকটি গল্প যেটি বলতে পারি, সেটি হচ্ছে আপনার মনে আছে যে রাষ্ট্রের পক্ষ থেকে তৎকালীন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল 29 তারিখ বা 30 তারিখ, আপনার মনে আছে যে কালো পতাকা দিয়ে রাষ্ট্র শোক পালন করবে। তখন আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা ঘোষণা আসছিল যে কালো পতাকাকে প্রত্যাখ্যান করে যে লাল পতাকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল লাল করার যে বিষয়, এটিরও আসলে প্রথম প্রস্তাবনাটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দিয়েছিলেন, যেটি নিয়ে শিবির পরে বিতর্ক করেছিল। এটি আসছিল জুলাইয়ের। আপনার কথাকে আবার আব্দুল কাদের ডিফেন্ড, এটাই আমি একদম পুরো গল্পটা আপনাকে বলছি। এটি শুরুর দিকে আমাদের মাথায় ছিল না বলতে আসলে আমরা তো প্রতিদিনই অত্যন্ত কষ্টের মধ্যে যাচ্ছি। ছাত্রদলের প্রতিদিন 16 তারিখ থেকে শুরু হয়েছে, এটা প্রতিদিন 3 জন 4 জন 5 জন 7 জন নেতাকর্মী শহীদ হতো। তো সঙ্গত কারণে যেহেতু আমরা দায়িত্বশীল জায়গায় আছি, একদম দেশের যে কোনো প্রান্তে ছাত্রদলের একজন নেতাকর্মী যদি হতাহত হয়, শহীদ হয় বা আহত হয়, তার সকল দায়িত্ব কিন্তু আমাদের এখান থেকে ম্যানেজমেন্ট করতে হয়। এটি দায়িত্বের কারণে করতে হবে, আপনি থাকলে আপনার করতে হবে, আপনার চেয়ারের কারণে আপনাকে করতে হবে। তো এরকম দেখা যেত যে একজন শহীদ হয়েছে, তাকে তার পরিবারের কাছে পৌঁছাই দেওয়া, আর লাশ তো দিত না, মানে আপনি যে কবর দিবেন এই সুযোগও তো নাই। কি বিড়ম্বনা, পুলিশ লাশ দিচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, এইদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ লাশের গাড়িতে হামলা করার ঘটনা তো ঘটেছে ব্যাপকভাবে। তা আমরা এরকম মনে আছে যে ওই দিন বিকালবেলা আমাদের অনেক নেতাকর্মী হতাহত হচ্ছিল, প্রত্যেক জায়গা থেকে ফোন আসতেছিল। এর মধ্যে আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন করলেন। আমি প্রথম ওনার মুখে শুনলাম যে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যে এতগুলো মানুষ মারা গেছে, বলছে এটার পাল্টা একটা কর্মসূচি দিতে পারো যে কালো পতাকা এগেনস্টে, এটুকু উনি বলেছেন, বুঝতে পেরেছেন। আমি এটি তখন তো সমন্বয়করা জেলে, আসলে আমি তখন যারা দায়িত্বে ছিলেন মাসুদ, মাহিন, কাদের, শহীদদেরকে আমি বললাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরকম একটা আইডিয়া দিয়েছে, দেখো এটি খুব গুরুত্বপূর্ণ। তারা বলছে খুব ইন্টারেস্টিং না, প্রোফাইল লাল প্রথমত হচ্ছে কালোর এগেইনস্টটা অন্য একটি প্রোগ্রাম। এখন অন্য একটি প্রোগ্রাম কি হতে পারে এটা নিয়ে আলাপ আলোচনা করছিল। এর মধ্যে চেয়ারম্যান সাহেব আমাকে বলছে কালোর বিপরীতে লাল পতাকা দিয়ে কিছু করা যায় কিনা। উনি আসলে ওই পর্যন্তই বলেছেন। আপনার মনে আছে 30শে জুলাই সকালেই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আপনার মনে আছে, লাল কাপড় পরে তারা প্রোগ্রাম করেছিল। তো আসলে এটা কিভাবে হয়েছিল, তো আমরা যখন এদেরকে বললাম তখন এটা নিয়ে আমরা একটা গ্রুপ কলে অংশগ্রহণ করেছি, অনেকেই ছিল গ্রুপ কলে। তারা বলল যে ছাত্রদলের পক্ষ থেকে এরকম একটি প্রস্তাবনা আসছে যে কালোর বিপরীতে লাল পতাকা দিয়ে লাল কাপড় পরে কোনো একটি প্রোগ্রাম করা যায় কিনা। তো এটি যখন আলাপ আলোচনা হচ্ছে সবাই খুবই ভালোভাবে এটি রিসিভ করেছে। তারা বলছে ঠিক আছে, তারা বাকিদের সাথে আলাপ আলোচনা করবে। তারপর আরও 2-4 মিনিট পর ওরা বলছে হ্যাঁ ভাই এটি খুবই ভালো একটি সিদ্ধান্ত। কিন্তু আমার একটা কনফিউশন তৈরি হয়েছিল তখন। কনফিউশনটা হচ্ছে, দেখুন লাল কিন্তু মানে কালোর বিপরীতে এটি যেরকম একটি রং, একই সাথে লাল কিন্তু বিপ্লবের আবার উৎসবেরও রং। অনেক দেশে লাল পতাকা দিয়ে উৎসব করা হয়। তখন আমার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে লাল দিয়ে যদি করা হয় তখন হয়তো এটা নিয়ে বিতর্ক হইতে পারে যে লাল তো উৎসবের রং। তখন আসলে তো মোবাইল একটু রেস্ট্রিক্টেড, অনেকে ফোনও করা যাচ্ছেন। আমি আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফোন করলাম
যে আপনি তো বলছেন লাল, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা বিতর্ক হইতে পারে, লাল উৎসবের রং। তো উনিও কিছুটা মানে একটু হালকা একটু কনফিউজড হয়েছেন। উনি আমাকে বলছে ঠিক আছে, আমি দেখতেছি তুমি একটু তোমার সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করো, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী। তো সালাউদ্দিন ভাইকে আমি পুরোটা বললাম। বলার পরে উনি আমাকে বলছে ঠিক আছে তোমাকে জানাচ্ছি। উনি কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে বলছে না, লাল উৎসবের রং না, লাল হচ্ছে বিপ্লবের রং, এটাতে কোনো সমস্যা হবে না, তোমরা এটা প্রোগ্রাম করতে পারো। পরে আমি আবার ওদেরকে জানালাম যে না, লাল উৎসবের রং ঠিক আছে, কিন্তু সারা পৃথিবীতে লাল হচ্ছে বিপ্লবের রং, এটি বেশি সমাদৃত। উৎসবের রঙ অনেক দেশে আছে, যেমন টল্যান্ডে আবার হলুদ উৎসব হয়, হলুদ এক এক দেশে এক এক, জাপানে সাদা পতাকা দিয়ে উৎসব করে। উনি পুরাটা আমাকে একটু মানে এক্সপ্লেন করলেন, বলছে লাল হতে পারে। এরপরে আমরা যখন ওকে বললাম, তখন আমরা আসলে লাল ব্যাচের ধারণাটা আমরা আমাদের পার্টির থেকে দিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, সেখান থেকে আমি প্রস্তাবনা দিয়েছি। এ নিয়ে আবার শিবির অনেক বিতর্ক করেছে, তারা বলেছে যে এটি তারা নাকি দিয়েছে। যা হোক, আমরা এখানে একটু নাসির আমি বলি যে এই লাল প্রোফাইল করা বা লাল রং নিয়ে কিছু করার এই ব্যাপারে কি শিবিরের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়েছে আপনাদের? আমাদের নাকি শুধু সমন্বয়কদের হয়েছে? আমাদের তো হয়নি। আমরা তো আপনাকে প্রক্রিয়াটা বুঝাতে পেরেছি। আমরা ওদের সাথে আলাপ করেছি, ওরা অনেকের সাথে আলাপ করতো, অনেকে অনেক প্রোগ্রামের প্রস্তাবনা দিল, তারা আমাদের সাথে আলাপ করতো। কিন্তু এইটুকু আমরা দিয়েছি, এটি নিশ্চিত, এতে কোনো ধরনের কোনো সংশয় নেই, এটি আমরা দিয়েছি। এবং এই পুরো জার্নিটা তো আপনাকে বললাম যে অনেক, এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন উনি সম্পৃক্ত ছিলেন, আমাদের হোম মিনিস্টার সালাউদ্দিন ভাই তখন সম্পৃক্ত ছিলেন, সংগঠন হিসাবে আমরা সম্পৃক্ত ছিলাম, কাদের মাহিন, হান্নান ওনারা ছিলেন। এর বাইরে ওরা কার সাথে আলাপ করেছে আমরা জানি না। তো প্রস্তাবনাটা আমরা দিয়েছি, এটি একদম নিঃসন্দেহে, এর মধ্যে কোনো কনফিউশন নেই। এরপর তো ধীরে ধীরে আপনি জানেন যে লাল, আচ্ছা, এর মধ্যে একটি কথা আছে, এর মধ্যেই আলোচনাতে উঠে আসছিল যে লাল কাপড় তো আসলে এত রাত পাওয়া যাবে না, কারণ আন্দোলন চলতেছে, দোকানপাট বন্ধ, লাল কিভাবে পাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে লাল কাপড় তো স্বাভাবিক সবাই না লাল কাপড় আপনি পাবেন, যেখানে শত শত মানুষ মারা যাচ্ছে সেখানে দোকান পাবেন আপনি। তখন বিকল্প হিসাবে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যদি লাল কাপড় না পাওয়া যায় তাহলে অন্তত ফেসবুকে লাল কিছু একটা পোস্ট করা হবে। ওইখান থেকে একটু প্রক্রিয়া হইতে হইতে এটা আসলে প্রোফাইলে লাল আসছে। কিন্তু শুরুতে এটি সিদ্ধান্ত ছিল যে কালো কাপড়ের বিপরীতে, যেহেতু আওয়ামী লীগ কালো কাপড় দিয়ে করতেছে, তার বিপরীতে লাল কাপড় দিয়ে হবে, এটি সিদ্ধান্ত। এটি হচ্ছে এই প্রোগ্রামের, এটি হচ্ছে অরিজিনাল দৃশ্যপট। কিন্তু যে লাল কাপড় পাইতে সমস্যা হবে আন্দোলনকারীদের, আপনি এত রাত, আর এটি সিদ্ধান্ত নিতে রাত হয়ে গেছে, আসলে 8টা 9টা এরকম হয়ে গিয়েছে। তখন বলছে লাল কাপড় তো পাওয়া যাবে না, বলছে যদি লাল কাপড় পাওয়া না যায়, যে যদি আছে তাহলে যে লাল প্রোফাইল, অন্তত লাল না প্রোফাইলে, মানে ফেসবুকে কিছু একটু লাল পোস্ট করবে, ওইখান থেকে এটি ফরমেশন হইতে হইতে প্রোফাইলে চলে আসছে। এবার আপনার মনে আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি বলছিলাম, শিক্ষকরা কিন্তু দিনের শুরুতেই প্রথম লাল কাপড় নির্দেশনা পেয়ে তারা লাল কাপড় দিয়ে, এবং বাংলাদেশের অনেক জায়গায় লাল কাপড় পরে প্রোগ্রাম হয়েছে। কিন্তু যেহেতু লাল কাপড় সংগ্রহ করতে পারে নাই, অপেক্ষাকৃত এটি তো সহজ ছিল সবার জন্য, লাল প্রোফাইল করা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ সেদিন, এটাই আমার কাছে মনে হচ্ছে, দুই ভাগে বিভক্ত হয়েছে, যে কারা লাল কারা কালো। এক্স্যাক্টলি, দেখেছেন না? এমন বেশিরভাগ মানুষ প্রোফাইলে আমি দেখেছি, আমার যারা সবারই লাল, অনেকেরই আবার 2-4 জন কালো দেখেছি যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন তারা। নাসির, আপনার তো দীর্ঘ প্রায় 1.5 যুগের কাছাকাছি, 17 বছর 16 বছর নানা ধরনের আন্দোলন করেছেন, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে কখন আপনাদের মনে হলো যে এবার হয়তো কিছু একটা হবে, শেখ হাসিনা হয়তো এবার পতন ঘটবে, কখন মনে হয়েছিল এটা? এটা অনেক সময় মনে হতো যে এবারই হাসিনা শেষ, আবার অনেক সময় মনে হতো না, পারা যাচ্ছে না। আসল সত্য এটা, মানে আমি অনেস্টলি বললাম। আমার একটা ঘটনা আপনাকে বলি। জুলাইয়ের 4 তারিখ, মানে যেদিন রাতের বেলা সিদ্ধান্ত হলো যে, মানে 5 তারিখে যে প্রোগ্রামটি শিফট, 4 তারিখে প্রথমে একটি প্রোগ্রাম কিন্তু আলোচনায় ছিল, পরে সে প্রোগ্রামটি পরিবর্তন করে প্রোগ্রামকে একদিন এগিয়ে নিয়ে আসা হলো। তো 3 তারিখে শহীদ মিনারের প্রোগ্রাম হলো, 4 তারিখে আমি শাহবাগে গিয়েছিলাম। আমাদের চেয়ারম্যান স্যার তখন আমাদেরকে নির্দেশনা ছিল যে যে কোনো একজন আমরা বেরোবো শেষের দিকে। আমরা জুলাইয়ের 25-26 তারিখ পর্যন্ত কিন্তু একদম দুজনে একসাথে মাঠে বের হইতাম। কিন্তু চেয়ারম্যান সাহেব যেহেতু আমাদের মাধ্যমে পুরো আন্দোলনটা সম্পৃক্ত করছিলেন ওদের সাথে,
সুতরাং ওনার মনে হয়েছে যদি ধরেন আমরা অ্যারেস্ট হই অথবা ক্ষতিগ্রস্ত হয়, আর এখানে তো রাস্তায় বের হওয়া মানে হচ্ছে এখানে আপনি স্বাভাবিকভাবে ফিরবেন মৃত্যু ছাড়া, এটিই অস্বাভাবিক ছিল। তো উনি একবার খুবই রাগ করলেন আমার উপর এবং রাকিব ভাইয়ের উপর, খুব রাগ করলেন। আমরা দুইজনেই চলে গেছি, আমাদেরকে ফোনে উনি পাচ্ছিলেন না। পরে উনি খোঁজখবর নিয়ে দেখলেন যে আমরা দুইজনেই আজকে মাঠে গেছি, মানে আমি রামপুরাতে গেছি, রাকিব ভাই যাত্রাবাড়িতে। তো উনি বিকালে অনেকবার ফোন করলেন, পেলেন না ফোন। ও ইন্টারনেট তো বাইরে বন্ধ, আপনি বাসা আসলে ওয়াইফাই, এসে দেখি অনেকবার ফোন করলেন। উনি খুব মন খারাপ করছেন যে তোমাদেরকে বলছি একজন যাইতে, তোমরা দুইজন গেছো। পরেক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কোনো একজন বের হব, ঠিক আছে, একজন বাসায় দেখবো পরের দিন। এই জন্য আমরা জুলাই 3 তারিখে রাকিব ভাই শহীদ মিনারে গেলাম, 4 তারিখে আমি শাহবাগ গেলাম। 4 তারিখ রাকিব ভাই বের হলেন না। তো 4 তারিখ প্রোগ্রামটা করে আমার মধ্যে একটা কেমন জানি একটা হতাশা তৈরি হয়েছে। হতাশা বলতে 4 তারিখে এত হতাহত হয়েছে, ছাত্র দলের 9 জন মারা গেছে, এসার পরে খুবই জঘন্য অবস্থা, মানে শেষ মুহূর্তে এই আন্দোলন দমানোর যে চেষ্টা বলা যায়, তা আমার মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। কখনো কখনো মনে হচ্ছে হাসিনা শেষ, আবার মনে হচ্ছে না, মনে হয় আবার ঠিক হয়ে যাবে, আবার কিছু করে কিনা, যে আর্মির রুল কি হতে পারে। আসলে এটি গুরুত্বপূর্ণ আর্মির ভূমিকা। 3 তারিখ থেকে তো আর্মির বোঝা যাচ্ছিল যে আর্মি হয়তো, আর যে অনেকে মনে করছিল যে হাসিনার পক্ষে হয়তো থাকবেন, কিন্তু 3 তারিখে যে আর্মিদের যে অফিসার্সদের যে প্রোগ্রামটা, আর্মি মানে ইয়াং অফিসাররা যেখানে সিদ্ধান্ত দিয়েছে তারা আর কোনো গুলি করবে না, তখন থেকে তো বোঝা যাচ্ছিল যে আর্মি আর এইগুলোতে দৃশ্যপট চেঞ্জ হয়েছে। তার 4 তারিখে আমার মনে হয়েছে যে মনেই হবে না, এবারও হাসিনা রয়ে যাবে। কেন জানি আমার মধ্যে এরকম হতাশা হয়েছিল। আমি তখন বনশ্রীতে একটা বাসায় থাকতাম। 4 তারিখ শাহবাগ শেষ করে সন্ধ্যায় আমরা আসলাম, আমাদের মিটিং হচ্ছিল ওই যে সমন্বয়কদের সাথে, যে প্রোগ্রাম প্রথমে একটি প্রোগ্রাম ছিল 4 তারিখে, পরে আবার প্রোগ্রাম যখন শিফট করে একদিন আগানো হচ্ছিল, এই নিয়ে মিটিং হয়েছিল। আমরা আবার চেয়ারম্যান স্যারকে অবহিত করলাম যে এরকম প্রোগ্রাম তো শিফট হলো। মহাসচিবের সাথে ওদের কথা হয়েছে, আমাদের সাথে মহাসচিবের কথা হয়েছে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তখন আমার খুব হতাশার মধ্যে চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে বলছে কি মন খারাপ? আমি বলছি জি। মানে অনেকজন মারা গেছে ছাত্রদল। হঠাৎ উনি এমনি কাকতালিভাবে আমাকে এরকম বললেন, বলছে আরে শেখ হাসিনা চলে যাবে, তুমি দেখো হাসিনা চলে যাবে 2-1 দিনের মধ্যে। এটা এমনি উনি আমাকে এরকম, মানে এটা 4 তারিখেই উনি 4 তারিখ উনি বলেছিলেন, মানে কালকেই চলে যাবে না, বলছে 2-1 দিনের মধ্যে হাসিনা চলে যাবে, তুমি আর একটু শক্ত হও। আমি একটু মন খারাপ করছিলাম। সেবার 4 তারিখে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা মারা গেছে ছাত্রদলের, যার সাথে আমার আগের দিনও কথা হয়েছে। তো আমার মধ্যে এরকম একটা তৈরি হয়েছিল। তো আমি ঠিক আছে বললাম, ঠিক আছে স্যার, সকালেই আমরা একদম চলে যাব। ওনাকে পরের দিনের পরিকল্পনাটা আমরা জানিয়ে দিলাম। পরে বলছে ঠিক আছে। আর জুলাই যেটি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, জুলাইয়ের 20 তারিখের পর থেকে আমি আপনাকে একদম অনেস্টলি বলি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের বাইরে অন্য কোনো কাজ করেননি। অন্য সময় আমরা ওনাকে ফোনে হয়তো দেখা যেত, ফোনে অনেক সময় অনেক মিটিং করতে হতো, তার দেখা যেত এরকম যে হয়তো আমরা মেসেজ দিয়ে রাখছি যে একটু কথা বলবো, উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফোন করতেন বা স্কাইপিতে ডাকতেন। কিন্তু জুলাইয়ের 20 তারিখের পর থেকে আমরা ক্লিক করেছি, উনি সাথে সাথে ফোন ধরেছেন, 1 সেকেন্ড না। এমন হয়েছে জুলাই উল্টা ঘটনা ঘটেছে, উনি আমাদেরকে পাচ্ছেন না, যে রাকিবকে পাচ্ছি না, নাসিরকে পাচ্ছি না। হয়তো আমরা একটু বাইরে গেছি ফোন রেখে, অথবা ফোনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, আমরা ওনাকে পাইনি। এরকম একটা দিনও ঘটনা ঘটেনি, বরং উল্টো হয়েছে, আমাদেরকে উনি পাইনি ঠিক করে, বা ওই যে বাইরে থাকার কারণে। প্রতিটি মুহূর্ত উনি পুরো আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এবং ওইখানে তো বাংলাদেশের সাথে যেহেতু 6 ঘন্টার একটা ডিফারেন্স ছিল, আমার কাছে মনে হয় উনি, আমরা ঘুমাইতাম, উনি ঘুমাতেন না। এবং বিকল্প নাম্বার উনি আমাদেরকে দিয়ে রেখেছেন, যে কোনো সময় যদি না পাই তার বিকল্প নাম্বার, যেটি সচরাচর আমাদের দিতেন না, সেগুলো উনি দিয়ে রেখেছেন। একদম এটি টিল 5 আগস্ট পর্যন্ত হয়েছে। তারপর 5 আগস্টে যখন আনুমানিক 12টার দিকে যখন আপনারা খবর পেলেন যে শেখ হাসিনা পালিয়ে গেল বা চলে গেলেন, তখন আপনাদের অনুভূতিটা কেমন ছিল, বা তখন আপনারা কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? 4 তারিখে তো চেয়ারম্যান সাহেবের সাথে যেটি বললাম কথা হলো, আমরা একটু হতাশার মধ্যেও কথা বললাম, উনি সাহস জোগালেন। এরপরেও আবার আরেকবার রাতে ওনার সাথে আমার কথা হলো, সেটি হচ্ছে উত্তরার একটা ঘটনা নিয়ে উনি আমাকে ফোন করেছিলেন, সে অনেক রাত 2টা-3টার দিকে। সকালবেলা 5 তারিখ যখন সকাল হবে, তখন আমি আসলে প্রেস ক্লাবে আমি গিয়েছিলাম আমার বিশেষ একটা ব্যবস্থায়।
সেটা হচ্ছে পুলিশের কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন অনেক জায়গায়, আর্মির অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন, এক্স অফিসার। তারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, আমাকে একটা জায়গা থেকে নিয়ে এটা প্রেস ক্লাবে ওনারা রেখে আসছেন। প্রেস ক্লাবের ভিতরে আমরা ছিলাম ভোরে, ওইখান থেকে ঢাকা মেডিকেল বহির্বিভাগ, ঢাকা মেডিকেল থেকে শাহবাগ 12টার একটু আগে পরে। এবং শুরুতে যেহেতু ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, মানে আমাদের তো ইন্টারনেট বিচ্ছিন্ন মানে বাহিরে, শুরুতে আমি ব্যক্তিগতভাবে প্রথম যেভাবে খবর পেলাম সেটি হচ্ছে, ধরুন আপনাদের সকল গণমাধ্যমও প্রায় ইন্টারনেট যে ফেসবুকে যে আপডেট সেটি আমরা পাচ্ছিলাম না। আমার এক বন্ধু আমেরিকাতে থাকে, আমার যে রেগুলার নাম্বারটা তাকে দেওয়া ছিল, সে আমাকে ফোন করে বলছিল যে বাংলাদেশের একটা গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড, তারা তাদের ফেসবুক পেজে দিয়েছে যে উত্তরা থেকে লক্ষ লক্ষ মানুষ শাহবাগ আসতেছে। আরেকটা ফেসবুকে ওরা দিয়েছিল যে আপনার লালবাগের মাদ্রাসা শিক্ষার্থীরা যে শাহবাগের অভিমুখে রওনা হয়েছে। এটা আমাকে ডাইরেক্ট ফোনে দিয়েছে, কিন্তু আমি দেখি টেকিনি। আমি যেহেতু আমি ছিলাম, ও ফোনে ডাইরেক্ট নাম্বারে আমাকে ফোন করে বলছে যে এরকম দুইটা আপডেট সে পাইছে, দিয়েছে। প্রথম আমি এটা শুনতে পাচ্ছিলাম, পরে আমরা ঢাকা মেডিকেলে 5 তারিখে গোলাগুলি হয়েছিল বহির্বিভাগে 2বার। আমাদের ছাত্র দলের 2জন আহত হয়েছে, এমনি ওরা মোটামুটি এখন ভালো আছে। একবার হচ্ছে বিডিআরের সাথে 8:30 9টা নাগাদ যখন বের হতে চাইছে বিডিআর গুলি করছে, আর একটা হচ্ছে 10টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু সেবার পুলিশ অত গুলি করে নাই, পুলিশ পিছায় চলে গেছে। তারপরে আমরা ঢাকা মেডিকেল বহির্বিভাগ থেকে শাহবাগে আসছি, তখন ছাত্রদলের আমাদের অনেকজন, বিশেষ করে আমাদের জৌহলের সেক্রেটারি ছিল ইব্রাহিম সহ অনেকেই, তখন মোটামুটি লোকজন আসছে, তখন আর্মিকে ফুল দিচ্ছিল আর কি। তখন একটু একটু মনে হচ্ছে যে শেখ হাসিনা চলে যাচ্ছে, ওই যে কিন্তু ওই আর্মির প্রধান বক্তব্য দিবে এরকম, এটা আর একটু পরে আসছে। কিন্তু আর্মি তখন এমনি ফুল নিচ্ছে না, কিন্তু আর্মি কোনো রিয়াক্ট করছে না, কিন্তু কোনো পুলিশ নেই। এটা আমরা এসে শুনছি যে আমাদের ছাত্রদলের ছেলেরা যে আর্মিকে ফুল দিচ্ছিল, কিন্তু আর্মি ফুল নিচ্ছেও না, আবার রিজেক্টও করতেছে না, স্বাভাবিকভাবে আছে, একটু থমথমে অবস্থা। আপনাকে এরকম একটা ভিডিও আছে, আমাদের কাছে আছে। তারপরে আস্তে আস্তে 12 জন চলে আসছে, এর মধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে আর্মির প্রধান বক্তব্য দিবে। যখনই আর্মির প্রধান বক্তব্য দিবে তখনই লোকজন মোটামুটি যারা একটু রাজনৈতিকভাবে কনসাস তারা বুঝে গেছে যে নিশ্চিত ঘোষণা আসতেছে। এটি তারপরে আমরা আসলে শাহবাগে আসলাম। পরে কেউ একজন বলতেছে হাসিনা আগের রাতে পালাই গেছে, ভিডিওতে আমরা পাইনি। কেউ বলছে না একটু পরেই চলে গেছে, যাবে। আবার অনেকে বলছে আরে সকালেই চলে গেছে। এরকম বিভিন্ন লোক শাহবাগে বিভিন্ন রকম কথা বলতেছিল। এর মধ্যে ছাত্রদলের অনেক নেতাকর্মীরা গণভবন সংসদে চলে গেছে। এই তখন আমরা বেলা 1টা নাগাদ আমার সাথে ডিরেক্ট নাম্বারে, মানে রেগুলার নাম্বারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ হয়েছে। এর মধ্যে রাতে 2টায়, এরপরে দিনের 1টায়। নাসির, ছাত্রদের আন্দোলন থেকে এই আন্দোলন তো একদম জনবিস্ফোরণ, গণ অভ্যুত্থান, সাধারণ মানুষের সবার অংশগ্রহণ হচ্ছে। তো জুলাই বিপ্লবের পরে আমরা একটি শব্দ নতুন করে শুনি অভ্যুত্থানের পর, সেটি হচ্ছে মাস্টার মাইন্ড। বিভিন্ন সময় বিভিন্ন জনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা? দেখুন, আমি এটাকে বিভিন্নভাবে অনেকভাবে বলেছেন। প্রথমত হচ্ছে আন্দোলন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটই তৈরি হতো না যদি 14 সালের, 18 সালের এবং 24-এর গণতান্ত্রিক নির্বাচনগুলো যদি হাসিনা ভোট চুরি, ডাকাতি, আবিরাবি নির্বাচন না করতেন, তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হতো। মানুষ যদি ঠিক মতো ভোট দিতে পারতো, তাদের মতের অধিকার থাকতো, যদি টাকা পাচার না হতো, গুম খুনের রাজনীতি যদি খুনি হাসিনা তৈরি না করতো, 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হতো না, মানুষ রাস্তায় নামতো না। সুতরাং আসল যেই ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ডের কারণই হচ্ছে এই যে একটা যুগপৎ আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব হয়েছিলেন। মানুষের মধ্যে একটা স্পিরিট তৈরি হয়েছে এই সরকারের বিরুদ্ধে, বিশেষ করে তরুণদের। যে তরুণরা 3টি জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি, 14, 18, 24-এ, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, সেই তরুণরাই তো সর্বপ্রথম তার নিজের বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করার সক্ষমতা দেখিয়েছে। সুতরাং তরুণদেরকে যদি সংক্ষুব্ধ না করা হতো, তরুণরা কখনোই রাস্তায় নামতো না। সুতরাং আমি যদি মাস্টার মাইন্ডের বিষয়ে শুরুতে বলি, তাই আন্দোলনের শুরুর মাস্টার মাইন্ড হয়েছে যারা
আন্দোলনে শহীদ হয়েছেন, এত ভয় ভীতিকে উপেক্ষা করে যারা জীবন দিয়েছেন, তারাই আসলে আন্দোলনের সব থেকে বড় শক্তি। যারা আহত হয়েছেন, 4,000-এরও বেশি মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করেছেন। আমি রিপোর্টে দেখলাম, টিআইভি রিপোর্টে, যে 3,500-এরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন, এক চোখ অথবা দুই চোখে। তারা কিভাবে? তারা কোনোদিন আর পৃথিবীর আলোই দেখবেন না। আমাদের ছাত্রদলের একাধিক আছে যে চোখে দেখছেন না। তারাও তো প্রকৃত আসলে মাস্টার মাইন্ড। কিন্তু এখন আন্দোলনের পরে যে ক্রেডিট নেওয়া, ক্রেডিট দেওয়া, অন্যের অবদানকে খাটো করা, ছাত্রদলের বিপক্ষে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। মানে অনেক সময় এমনও হয়েছে যে কারো অবদানকে হাইলাইটেড করা হয়েছে, আবার কারো অবদানকে একটু দমানো হয়েছে। এই যে ওভাররেটেড আন্ডাররেটেড কথাটা যে আসে আসলে, এই যে আমি আপনাকে বললাম, ধরুন এই যে আন্দোলনে, ধরুন আপনি যদি জিজ্ঞেস করেন যে এই আন্দোলনে ওভাররেটেড মানে ব্যক্তিকে, যে আন্দোলনের মানে কোনো অবদান না রেখে আন্দোলনে সবচেয়ে বেশি ফায়দা নিয়েছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে শিবির। আরও যদি স্পেসিফিক করি তাহলে হচ্ছে এটি সাদিক কায়েম। মানে কোনো কিছুতে নামগন্ধ ছিল না আন্দোলনের পরে, তাকে যে হাইফে তোলা হয়েছিল, অনেক মানুষ অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার ভিতরে বিনিয়োগ করে তাকে এরকম জায়গায় নিয়ে আসা হয়েছে। সাদিক কায়েমের সঙ্গে কখনো আন্দোলনের সময়ও কথা হয়নি? পুরো ছাত্রদল কখনই, সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল, এটি পুরো আন্দোলনে কেউ তখন জানতো না। অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। সাদিক কায়েম নামেই ছিল না। এক ব্যক্তির নাম যদি না থাকে, তাকে মানুষ কীভাবে চিনবে? আর আপনি যদি বলেন ওভাররেটেড, তো বললাম যে তাকে। আর যদি আন্ডাররেটেড বলেন, যে পুরো আন্দোলনে খুব অবদান রেখেছে কিন্তু এখন সে বাস্তবতায় আলোচনায় নাই, বা তার কন্ট্রিবিউশনটা সেভাবে স্বীকার করা হয় না, বা আমরা দেখেছি যে আন্দোলনের পরেও করা হয়নি, সেটা হচ্ছে আব্দুল কাদের। আমি সবসময় বলি এই কথা, অনেকে হয়তো মন খারাপ করবে, জুলাই আন্দোলনের ইতিহাস অন্যরকম হতো যদি কাদের সমন্বয়টা ভালোভাবে না করতে পারতেন। একদম অন্যরকম হতো। সমন্বয়করা যখন অ্যারেস্ট হলেন, তখন এরকম একজন দরকার ছিল যে পুরো আন্দোলনের সবার সাথে সমন্বয় করা। সেটা আব্দুল কাদের ভালোভাবে করতে পেরেছিল। আমাদের সাথে অনেক বিষয়ে মতভেদ আছে, মতপার্থক্য থাকবে, কিন্তু এইটুকু বলতেই হবে যে তার অবদানটা বাংলাদেশের মানুষ মনে রাখে নাই, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে রাখে নাই, বরং যে কিছুই করে নাই তাকে গিয়ে হুমড়ি খেয়ে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি দুঃখজনক ঘটনা। পুরো আন্দোলনের সে যে কন্ট্রিবিউশন রাখছে তার 1%ও সে পায়নি। আবার কোনো কন্ট্রিবিউশন না রেখেই 1000 গুণ বেশি পেয়ে গেছে অনেকে। এটি আমাদেরকে জুলাই পুরো আন্দোলনে আমাদেরকে মর্মাহত হতে হয়েছে। বিশেষ করে ছাত্রদলের কথাই যদি বলেন, 142 জন নেতাকর্মী যে সংগঠনে শহীদ হয়েছে, তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। যেখানে আন্দোলনের যে 16 তারিখ যারা শহীদ হলো, আবু সাইদের সাথে ওয়াসিম, পুরো আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়েছে। আমরা যেটি গণঅভ্যুত্থানের বাকবদল বলছি, সেরকম একটি সংগঠনকে আপনি 5 তারিখের পর প্রোপাগান্ডা করে দমিয়ে দেওয়ার অপচেষ্টা করেছেন। এটি দুঃখজনকভাবে জুলাই আগস্টের পরে হয়েছে। গণঅভ্যুত্থানের পরে আসলে অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস। আপনারা কি আগেই জানতেন যে ডক্টর ইউনূসই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, বা আপনাদের কাছে এই ধরনের তথ্য আসছিল, বা তাকে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? প্রথম হচ্ছে যে জুলাইয়ের 5 তারিখে, যখন আপনার খেয়াল আছে, জুলাইয়ের 5 তারিখে একদম মোটামুটি শাহবাগের, আমাদের তো অনেকগুলো রুটিন, শাহবাগ যখন আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে, সন্ধ্যার দিকে আমাদের সাথে একটা মিটিং হয়েছিল। মানে এই প্রথম মিটিং পাবলিশড হলো আর কি। মানে 5 তারিখের আগ পর্যন্ত আমরা তো অনেক মিটিং করলাম সমন্বয়কদের সাথে। এই প্রথম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ওই মিটিংয়ে সম্পৃক্ত হয়েছিলেন, যেটি পরবর্তী 5 জুলাই সন্ধ্যার দিকে, মাগরিবের একটু আগে, মাগরিবের পরেই সেখানে সমন্বয়করা ছিলেন। আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন, আমাদের আইসিটি বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অ্যাপোলো উনি ছিলেন, আমি ছিলাম, আমাদের সভাপতি ছিলেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল যে আমরা পুরো জুলাইয়ে যে আগস্টে যে মিটিংগুলো করলাম, তারই ধারাবাহিক একটি আলোচনা ছিল, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হয়েছেন। আগে উনি আমাদের মাধ্যমে
সকল আলাপ আলোচনা করেছেন বা পার্টির অন্যদের মাধ্যমে, এখন উনি সরাসরি ওই আলোচনায় অংশ নিয়েছেন। সেখানে সরকারের ধরন নিয়ে আলোচনা হয়েছিল, সরকার প্রধান নিয়েও আলাপ আলোচনা হয়েছে, ডাক্তার ইউনূসের নাম সেখানে একবার আলোচনা হয়েছে, আরও 2-1 জনের নাম। তার অর্থ উপদেষ্টা ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওনার নামও সেখানে আলাপ হয়েছে। কিন্তু এগুলো সবই প্রাইমারি আলাপ আলোচনা ছিল। এবার আপনি 5 তারিখের পরে সরকার কে হবে, এটি প্রথম আলোচনা, যেটি আপনি পরবর্তী যে সাংবাদিক জুলকারনাইন সাহেব যেটি প্রকাশ করেছেন, যেখানে আমরাও অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে সরকারের ধরন, সরকার কী হবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। তার পরবর্তী সময় তো বঙ্গভবনে আসলে বিস্তর আলাপ আলোচনা হচ্ছিল। পরবর্তী সময়ে তো সবার সম্মতিতে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি ছাত্র রাজনীতির প্যাটার্নটাই একটু বদলে গেছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আপনারাই বলেন, গুপ্ত বিভিন্ন ধরনের আমরা কথা শুনি। এটা আসলে কি? এটা একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। দেখুন, 5 তারিখের পূর্বে রাজনীতির ধরন একটি ছিল, একটি হচ্ছে প্রকাশ্যে ছাত্রলীগের বিপক্ষে রাজনীতি করেছে অনেক ছাত্র সংগঠন, ছাত্রদল সহ অনেক গণতান্ত্রিক ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, ছাত্র অধিকার পরিষদ সহ অনেকেই করেছে। এখন 5 তারিখের পরে হঠাৎ করে শিবিরের রাজনীতি প্রকাশিত হলো, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আত্মপ্রকাশ ঘটল। আমরা খেয়াল করে দেখলাম যারা 5 তারিখের পূর্বে বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পদে ছিলেন, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতেন, তারাই পরবর্তী সময়ে শিবিরের বিভিন্ন পদে হঠাৎ করে সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করছে। এটা পুরো ছাত্র রাজনীতির জন্য একটা নতুন একটা ঘটনা। মানে যে কেউ বিস্মিত হচ্ছেন, একজন আত্মপ্রকাশ করতেছেন, মনে হচ্ছে যে বাংলা সিনেমার ভিলেন পদ্মার সামনে আসতেছেন। এই ক্যাম্পাসে আত্মপ্রকাশ করতেছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি আত্মপ্রকাশ করলেন, আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি আত্মপ্রকাশ করলেন। মনে হচ্ছে যে বাংলা সিনেমার যেরকম সবচেয়ে রুড ভিলেন হঠাৎ পদ্মার সামনে আসতেছেন। এরকম প্রতিটি ক্যাম্পাসে নির্লজ্জ বেহায়া মতো করে আত্মপ্রকাশ ঘটতেছে। কারা আত্মপ্রকাশ করতেছে? যে যারা অতীতে ছাত্রলীগ করেছে, যারা গেস্টরুম গণরুমে নির্যাতন করতেছে, এমনকি যারা জামাত ইসলামের আন্দোলনকেও বাধাগ্রস্ত করেছে, আমাদেরটা বাদ দিলাম, তারা হঠাৎ করে হচ্ছে আত্মপ্রকাশ করতেছে। যেটা সিক্রেট, সেটা হচ্ছে শিবিরের সাদিক ক্যাম্প জামাত ইসলামের একটা প্রোগ্রাম ছিল, সেই সব প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য সে ছাত্রলীগের পক্ষে মধুর ক্যান্টিনে মিছিল করেছে, যেটি পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি খুবই নির্লজ্জভাবে হয়েছে 5 তারিখের পরে। এই যে আমরা তাদেরকে নাম দিয়েছিল ছিল গুপ্ত, এখনও তারা তাদের কমিটি প্রকাশ করে না। এটির অন্যতম কারণ হচ্ছে তাদের কমিটি প্রকাশ করলে এত বেশি ছাত্রলীগ করা লোকজন প্রকাশিত হবে, এই জন্য তারা কমিটি প্রকাশ করে না। এমনও আছে যে একটা ইউনিটে একজন লোক প্রকাশিত, সভাপতি, সেক্রেটারিও প্রকাশিত না, ওই যে গুপ্তভাবে। এটি আমি করি 5 তারিখের পরে, গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে আমাদের জন্য বাজে দৃষ্টান্ত। শিবিরের এই মানে একটা খারাপ রাজনীতি আমাদের সামনে উন্মোচিত হয়েছে। এইসব ঘটনা বলছিলেন, এর মধ্যেই কিন্তু নির্বাচনের আগে আরেকটি নির্বাচন হয়েছে, যেটি আমি যদি বলি যে ডাকসু সহ বা বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, এগুলোতে আপনাদের পরাজয়ের কারণটা কি? উল্লেখযোগ্য কোথাও আপনারা ভালো পদগুলোতে জিততে পারেননি? এটা অনেক কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে যে এই যে আমরা বললাম সাদিক কায়েম, তো সাদিক কায়েমকে সে তো জুলাই গণ অভ্যুত্থানে কী ভূমিকা রেখেছে এটি গণমাধ্যমে দিন দিন প্রকাশিত হয়েছে। যারা সমন্বয়ক তারা চিনত না, কিন্তু জুলাইয়ের পরে তো তাকে হাইলাইটস করা হয়েছে যে সেই নাকি সব করেছে। কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় হয়েছে, জামাত ইনভেস্টমেন্ট করেছে, মধ্যপ্রাচ্যের টাকা এনে এগুলো করা হয়েছে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে। যারা প্রকৃত গণ অভ্যুত্থানে অবদান রেখেছে একাধিক শিক্ষার্থী ছিল ছাত্রদলের বাহিরেও। আমাদের কথা নয় বাদ দিলাম যে আমরা তো রাজনৈতিক ছাত্র সংগঠন, এর বাহিরে তো অনেক জুলাইয়ে যারা প্রকৃত কন্ট্রিবিউশন রেখেছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পুরো আন্দোলনকে যারা গাইড করেছে, তারাও তো প্রার্থী ছিল। তাদেরকে ভোট না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে শিক্ষার্থীরা
দ্বিধা বিভক্ত হয়েছে এবং শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে বলেই সাদিক কায়েমকে ভোট দিয়েছে। আমরা এটি স্পষ্টভাবে বলি সবসময় যে আপনি তো ছাত্রদলের বিপক্ষে ক্যাম্পেইন করা হয়েছে, পুরো ন্যারেটিভ তৈরি করা হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে, তো অনেকেই তো ছিল আরও প্রকৃতভাবে শিক্ষার্থীদের আন্দোলনে গড়ে তোলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে তো ভোট দেয় নেই শিক্ষার্থীরা। এটি দুঃখজনকভাবে জুলাই পরবর্তী বাংলাদেশে হয়েছে। আমি মনে করি যে প্রোপাগান্ডাগুলো হয়েছে, শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে শিবিরকে আসলে ভোট দিয়েছে। এবং আমি মনে করি ভবিষ্যতে ছাত্রদলের সে সক্ষমতা আছে ঘুরে দাঁড়ানোর, এবং এটি ইতিমধ্যে কাজও চলমান আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে। নাসির, আমরা ছাত্র সংসদগুলোর নির্বাচনের ফলাফল একরকম দেখলাম, আবার জাতীয় নির্বাচনে দেখলাম যে 2/3 বেশি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো। এই পার্থক্যটা কিভাবে হলো? একটা সময় হয়তো বা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছিল যে জামায়াতের সঙ্গে মনে হয় বিএনপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, হতে যাচ্ছে। সেই জায়গা থেকে প্রায় 2/3 আসনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলো। এটিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাশিত ফলাফল হয়নি, কিন্তু ন্যাশনাল ইলেকশনে আমি মনে করি যে প্রত্যাশিত আরও আমরা বেশি আশা করেছি। যে জামাত এত আসন পাওয়া, এটি আমাকে চরমভাবে বিস্মিত করেছে। মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমাদেরকে যে এত আসন কেন জামাত পাইলো, তারা তো কখনোই এত আসন পায়নি। তারা জোটবদ্ধভাবে নির্বাচন না করে কত আসন পেয়েছে আমার কাছে পরিসংখ্যান নয়, মনে হয় এত না, 2, 4টা 5টা হয়েছে একক নির্বাচন যদি করে। এখন তো প্রায় ধরেন একক নির্বাচন, সাথে এনসিপি ছিল বা আরও 2-1টি রাজনীতি, এটাই আমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে এখনও। এবং আমি পার্টির আলোচনাতেও বলেছি যে জামাত কেন এত আসন পাইলো, এটি আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যদিও আমাদের একাধিক প্রার্থী ছিল অনেক জায়গায়, এগুলো কমিয়ে নিয়ে আসতে হবে ভবিষ্যতে। এবং জামাত ইসলামকে ভবিষ্যতে ডেফিনেটলি পলিটিক্যালি মোকাবেলা করতে হবে শক্তভাবে, এবং যেখানে আমাদের একাধিক প্রার্থী আছে সেখানে বুঝে শুনে তাদেরকে আলাপ আলোচনা করে একক প্রার্থী নিয়ে আসলে জামাত ভবিষ্যতে আরও অনেক কম ভোট পাবে, কম আসন পাবে বলে আমি মনে করি। আপনি জামায়াতের রাজনীতি নিয়ে কথা বলছিলেন। জামায়াতের রাজনীতি আসলেই যে বিষয়টি সবসময় সামনে আসে যে 1971 সালে তাদের অবস্থান বা তাদের ভূমিকা নিয়ে। আপনি একজন তরুণ রাজনীতিবিদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক। এরপর হয়তো জাতীয় রাজনীতিতেও আপনার ভূমিকা থাকবে। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? এটাই তো ধরুন খুবই গুরুত্বপূর্ণ যে মহান মুক্তিযুদ্ধে যারা শুধু বিরোধিতা নয়, যারা জন্মের বিরোধিতা করেছে, যারা 1971 মহান মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, সেরকম একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশের রাজনীতি করছে, এটিই তো আমাদের সকলের জন্য দুঃখজনক। বা এখন আলোচনা তো অনেক সময় আসে যে আপনাদের সাথেও ছিল, সেটিও দুঃখজনক। বা হয়তো এটি বাস্তবতার কারণে হয়তো সিদ্ধান্ত ছিল, বা শুধু 71 সাল নয়, বরং 1952 সাল, 90ও জামাতের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সুতরাং এরকম একটি রাজনীতিক প্রতিপক্ষ পাওয়া এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এবং আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যে গ্রাফিক্যাল যে পলিটিক্যাল গ্রাফ, সেখানে বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো এরকম স্বৈরাচার ভাবাপন্ন একটি রাজনৈতিক দল প্রতিপক্ষ হিসাবে আমরা পেয়েছি। এবং যারা পক্ষান্তরে, যাদেরকে থার্ড মেজরিটি বলা হয় ধরেন বাংলাদেশের রাজনীতিতে, যদি জাতীয় পার্টি এখন আর ভ্যালিড না, তারাও একই দোষী যে তারা বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী। শুধু না, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে আমাদের দল, তাদের বিপক্ষে রাজনীতি করতে হচ্ছে, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম। এবং দুইটাই একই দ্বারা রাজনীতি করছে, একটা উগ্র জাতীয়তাবাদ এবং একই সাথে আওয়ামী লীগ যে পেশিবাদী মনোভাব, তারাই যখন ক্ষমতায় আসে তাদের কাছে জোর করে ক্ষমতা থেকে নামাতে হয়। এরকম দুইটি রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে হচ্ছে, এটি আমাদের জন্য সবচেয়ে একটা মডার্ন ডেমোক্রেটিক পার্টি হিসেবে এটি আমি বলে করি আনফর্চুনেট আমাদের জন্য। তারপরেও করতে হচ্ছে, এটি বাস্তবতা আসলে। নাসির, জুলাইতে আপনারা যাদের সাথে সম্পৃক্ত হয়ে কোলাবোরেশন করে
মাঠের আন্দোলনকে চাঙ্গা করেছেন, মাঠে আন্দোলন করেছেন, সেই সমন্বয়কদের রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ, নতুন দল এনসিপি, এটাকে আপনি কিভাবে দেখেন? এবং তারা আসলে জোট করলো জামায়াতে ইসলামের সঙ্গে, এই যে তাদের রাজনৈতিক গ্রাউন্ড এবং রাজনৈতিক অবস্থানের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি সবসময় ব্যক্তিগত আলাপ সবসময় এনসিপির শুভকামনা জানিয়েছি যে এরকম একটি গণঅভ্যুত্থান থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন অবশ্যই রাজনীতি করবে। অনেকে বলছেন রাজনীতির দরকার কি? আমি মনে করি অবশ্যই দে হ্যাভ রাইট, এবং তারা রাজনৈতিক দল করেছে, সংসদে আছে। কিন্তু যেটি আশঙ্কা সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে ধরুন আমরা শুরুতে তারা যখন রাজনৈতিক দল গঠন করেছে তারা বলেছে, আপনার খেয়াল আছে যে তাদের দলের ধরনটা হবে মডার্ন ডেমোক্রেট, এরকম উদার গণতান্ত্রিক একটা, যেটি সারা বিশ্বে এখন যেটি খুবই জনপ্রিয় হবে। কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত দেখছি যে তারা একদম উগ্র ডানপন্থার দিকে চলে যাচ্ছে। এবং ধরুন দুই একজনকে বাদ দিলে এনসিপির সবাই জামাত ইসলাম থেকে বেশি ডানের দিকে ঝুঁকে যাচ্ছে। এটি আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে। বিশেষ করে ধরুন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই ধরুন, যে পার্টির এখন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তো জামাত ইসলাম থেকে অনেক বেশি উগ্র ডান পন্থা অবলম্বন করছেন। এবং এই দল যত দিন যাবে আপনি খেয়াল করে দেখবেন যে সারা বিশ্বে যে এখন উগ্র ডানপন্থীদের একটা উত্থান আছে। আপনি দেখেন আমেরিকাতে, আপনি দেখেন, আপনি ভারতে দেখেন, সব এক সেম। কিন্তু এই দলটা দিন দিন সেদিকে হয়তো দাবিতে হবে। হয়তো এত বড় দল হবে না, কিন্তু তাদের ধরনটা আমাদেরকে খুব শঙ্কিত করছে। আমি সবসময় তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আরও উদার গণতান্ত্রিক হন, যে একটা উগ্র জাতীয়তাবাদ জামাত ইসলাম যেরকম রাজনীতি করে সেরকম রাজনীতির দিকে দাবিতে হবেন না। হয়তো এখন মনে হচ্ছে যে আপনারা ঠিক আছেন, কিন্তু যখন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে, বাংলাদেশের মানুষ আরও যখন কনসাস হবে, তখন কিন্তু আপনাদের রিসিভ করবে না। এখন মনে হচ্ছে যে আপনি পপুলার পলিটিক্স করছেন, আপনি যেখানে যাচ্ছেন বাহাবা পাচ্ছেন, কিন্তু এটা কখনো হতে পারে না। আর জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে একটা পলিটিক্যাল থাকতে হবে, আলাদা থাকতে হবে। মানুষ সেটি মনে করে যে আলাদা থাকবে, কিন্তু মানুষজন যদি মনেই করে যে দুইটা এক দল, তাহলে তো হবে না। তাহলে এনসিপি তো দিন শেষে এটি ব্যর্থ হবে। হয়তো এখন সংসদে তারা 6 আসন আসে, আগামীবার আরও কম বেশি পাইতে পারে, এটি হয়তো আত্মতৃপ্তি হতে পারে। কিন্তু ইন এ লং রান তাদের পলিটিক্যাল আইডিওলজি কী হবে? কি উগ্র ডানপন্থী হবে? এটি হতে পারে না। আমি সবসময় বলি যে উগ্র ডানপন্থী থেকে একটা মডার্ন ডেমোক্রেট পার্টিতে আসতে হবে, একটু মধ্যপন্থার হতে হবে। তাহলে তো দিন দিন আপনি যে দেখেছেন গত অনেক বছর ধরে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের একটা রাজনীতি অঙ্গনে প্রবেশ করার প্রবণতা আমরা খেয়াল করেছি যে কোনো। তো সেই দিকে এনসিপি কি ধাবিত হয়ে যাবে কিনা, এটি আমাদেরকে খুবই কনসার্ন করছে আসলে। তারপর আমি শুভকামনা জানাই, তারা ভালো পলিটিক্স করা উচিত, এটি আমাদের প্রত্যাশা থাকবে। যখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখন অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান একটি দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতিতে এসেছেন, একটি দেশের কাছে অনুমতি নিয়ে বাংলাদেশে এসেছেন। নানা ধরনের, মূলত ভারতকেই ইঙ্গিত করা হচ্ছিল, নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছিল। এরপরে সবার আসলে আগ্রহের জায়গায় ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশের সঙ্গে রাজনীতিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছেন, এই দিকে একটা সবার নজর ছিল। কারণ বাংলাদেশের অবস্থানগত কারণে ভারতমুখী, চীনমুখী বা যুক্তরাষ্ট্র, এ ধরনের নানা ধরনের বেল্ট রয়েছে রাজনীতি। তো সেই জায়গায় তারেক রহমান মালয়েশিয়া গেলেন এবং চীন সফর করলেন। চীন সফরে অনেকগুলো বিষয় নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, আলোচনা হয়েছে। এবং এই যে চীনমুখী মনে করা হচ্ছে যে বাংলাদেশ, তারেক রহমান মনে হয় একটু চীনের সাথে সম্পর্ক করছেন। এই তারেক রহমানের এই চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ যে সবাই জানা উচিত, সেটি হচ্ছে আমরা যারা জনাব তারেক রহমানের সাথে কাজ করেছি দীর্ঘ সময় ধরে, আমরা সকলেই জানি, হয়তো দেশের মানুষ আস্তে আস্তে জানবে বা জানেও, যে মাননীয় প্রধানমন্ত্রী 7
স্বার্থের কথা যদি আপনি বলেন স্বার্থের, বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে উনি কোনো দিন কোনো কিছু করবেন না। আমি আপনাকে একদম নিশ্চয়তা দিয়ে গেলাম। আপনার মনে হতে পারে এই সিদ্ধান্ত, আপনার মনে হবে যে তারেক রহমানের এই সিদ্ধান্ত মনে হয় ঠিক হয় নাই, এটা হতেই পারে আপনার, বা মনে হতে পারে ঠিক হয়েছে, কিন্তু আপনি ইন দ্য এন্ডিং আওয়ার বা 11 আওয়ারে আপনি নিশ্চিত হবেন যে ওই তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা দেশের মানুষের স্বার্থে হয়েছে। এবং আমরা শুরুতে সরকারের, যেহেতু সরকার চলছে, আমি একদম নিশ্চিতভাবে ধরে নিয়েছি যে কোনোভাবেই জনাব তারেক রহমান শুরুতে ইন্ডিয়া সফর করবেন না, এটা আমি নিশ্চিতভাবে মনে করতেছি। এমনকি আমার এটাও মনে হইতেছে, ধরেন এখন তো উনি মালয়েশিয়া গেলেন, পরে চায়না গেলেন, এরপরে সফরও ইন্ডিয়া হবেন না, অন্য দেশ হবেন। এটির কারণ হচ্ছে আমাদের দেশের, ধরুন যদি সবচেয়ে বেশি টাকা কোথায় থেকে আসে, রেমিটেন্স আর আমাদের গার্মেন্টস, এই তো আমরা চলি কীভাবে, গার্মেন্টস আমাদের রেমিটেন্স, সবচেয়ে বেশি এইখান থেকে আমাদের টাকা পয়সা আসে। সুতরাং আমাদের স্বার্থ তো ওই দুই জায়গায় বেশি, ঠিক আছে। আর আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে দেশগুলো আগ্রহী তাদের সাথে আলাপ আলোচনা, তো আমাদের ইন্টারেস্ট স্বার্থ এসব জায়গায় বেশি। সুতরাং এই জন্য মালয়েশিয়া সফর করেছেন, এবং গতকালই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া বলে দিয়েছেন যে শ্রমবাজারের যেই রেস্ট্রিকশন ছিল সেটি গতকালই উঠিয়ে দিয়েছে, এবং গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, শ্রমবাজার কিন্তু খুলে গিয়েছে। এবার আপনি নিশ্চিত থাকেন এরপরেও যে দেশটি তিনি সফর করবেন সেটিও একই স্বার্থে হবে, যেটি আমাদের স্বার্থ। আপনার আমার যেখানে সব থেকে বেশি ইন্টারেস্ট সেই দেশই হবে, এটি মধ্যপ্রাচ্য হতে পারে, বা যেখানে আমাদের কমন ইন্টারেস্ট আছে সেই দেশই হবে। সুতরাং মানুষজন তো প্রোপাগান্ডা করবেই, এটি স্বাভাবিক। প্রোপাগান্ডা করছে একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ দেশের বাইরে থেকে করছে, সেম প্রোপাগান্ডা জামাত ইসলাম দেশ থেকে করছে। এখন জামাত ইসলাম আর আওয়ামী লীগের প্রোপাগান্ডার ধরন একই, সেম কপি পেস্ট চলে। কিন্তু এটিই মনে রাখতে হবে যে জনাব তারেক রহমান শুধুমাত্র বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য রাখবেন, এবং তার যে স্লোগান সবার আগে বাংলাদেশ, হ্যাঁ সেটি তো অবশ্যই। এবং আপনি দেখেন আমাদের ফরেন মিনিস্টার যেই দুইজন আছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আমাদের ফরেন অ্যাডভাইজার, ওনারা কিন্তু ভারতের বিষয়ে দেখবেন খুবই শক্তভাবে কথা বলছেন। এবং আমি কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছি যে সমমর্যাদার ভিত্তিতে যখনই মনে হবে বাংলাদেশ ইন্ডিয়াতে যাওয়ার বিষয়ে, যখন একটা পারস্পরিক মানে সমতার ভিত্তিতে ন্যায্যতা তৈরি হবে, তখনই বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে, তার আগে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এই যে প্রোপাগান্ডা করছে, আপনি যেটি বলছেন, এগুলো তো করবেই। আওয়ামী লীগ বয়ান তৈরি করছে, এখন জামাত ইসলাম করছে, এগুলো আসলে আমরা গুরুত্ব সহকারে দেখছি না। নাছির, শেষ করবার আগে একটু আপনার কাছে জানতে চাই যে 2024-এর শুরুর দিকে সম্ভবত ছাত্র দলের কমিটি ঘোষণা হয়, সেই কমিটির ইতোমধ্যে মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, বা কেমন ধরনের নেতৃত্বকে আসলে ছাত্রদল আগামী দিনের এই পরিবর্তিত পরিস্থিতিতে কেমন ধরনের ছাত্র নেতাদের হাতে সেই ছাত্রদলের দায়িত্ব দেয়া হবে? আমরা 2024-এর 1 মার্চ আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বের পর থেকে আমাদের অভিজ্ঞতা আসলে খুবই ভিন্ন ভিন্ন। আমরা 3টি সরকার দেখেছি। এটা খুবই ইন্টারেস্টিং যে আমরা দায়িত্ব পাওয়ার পরে 1 মার্চ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের খুনি হাসিনার সাথে আমাদের ফাইট করতে হয়েছে। এরপরে ইন্টারিয়াম গভর্নমেন্ট আমরা দেখেছি, এখন একটা গণতান্ত্রিক সরকার, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং একটা ভিন্ন ভিন্ন আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। এখন এই বছরের 1 মার্চ দায়িত্ব শেষ হয়েছে, এখন একটা অতিরিক্ত সময়ে আমরা দায়িত্ব পালন করছি। আমাদের তো সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি যখন চাইবেন তখনই কমিটি হবে, এটি যে কোনো সময় হতে পারে। আর নেতৃত্ব দেখুন, ছাত্রদলের সবসময় পাইপলাইনের লিডারশিপ তৈরি থাকে, এরকম কখনোই হবে না যে আপনি কাউকে চিনছেন না এরকম কেউ ছাত্রদলের লিডারশিপে আসে, এটি কখনোই হয়নি, এই 5 দশকে একবারও হয়নি। সুতরাং যারা পরীক্ষিত, যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতে দেওয়ার সক্ষমতা আছে, যারা সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করতে পেরেছে, অতীতে করেছে, ভবিষ্যতেও করবে, করার এই সক্ষমতা আছে, তারাই নেতৃত্ব আসবে। সুতরাং আমি আবারও বলছি, ছাত্রদলের লিডারশিপ পাইপলাইন খুবই শক্তিশালী। এখানে আমাদের এটি তৈরি করা, আমরাও তৈরি হয়েছি, পার্টি আমাদেরকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এখনও যারা আসবে তাদেরকেও পার্টি ধীরে ধীরে তৈরি করেছে, সুতরাং তারাই আসবে, এই নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এবং আমাদের পাইপলাইন অত্যন্ত শক্তিশালী।
নাসির, শেষ করার আগে একটু জানতে চাই যে আপনি তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, এবং আপনি বললেন যে যে কোনো মুহূর্তে হয়তো বা নতুন কিছু ঘোষণা আসতে পারে, আপনাদের কমিটি মেয়াদ শেষ হয়ে নতুন কমিটি আসতে পারে। তো ছাত্র দলের রাজনীতির পর নাসির আসলে কি করবে, মানে কেমন রাজনীতি করবে বা তার পরিকল্পনা কি? এটি তো প্রথমত হচ্ছে, এই তো বললাম যে কোনো সময় কমিটি হবে। একটি বিষয় হচ্ছে, আমি তো যেহেতু এই ছাত্রদলের একটা শীর্ষ পদে ছিলাম, ন্যাশনাল পলিটিক্সে তো থাকবই, সেটি বিএনপি অথবা বিএনপি অন্য সহযোগী সংগঠন আছে আমাদের আরও কয়েকটি, সেখানেও কাজ করতে পারি বা মূল দলেও কাজ করার সম্ভাবনা আছে। এর বাইরে আমার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে, আমাদের নোয়াখালী সদর সুবর্ণচর মিলিয়ে একটি সংসদীয় আসন আছে। সেখানে পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে কাজ করছি মানুষের জন্য। নোয়াখালী সদর সুবর্ণচরে তো কাজ করবো, একই সাথে ন্যাশনাল পলিটিক্সের আমাদের মূল দলেও কাজ করতে পারি বা অন্য সহযোগী অঙ্গ সংগঠনও কাজ করতে পারি, যেটি আমাদের দলের চেয়ারম্যান যেখানেই মনে করবেন সেখানেই কাজ করব। নাসির, আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করছেন। শেষ করার আগে যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে দেশে, এই অবস্থায় সাধারণ ছাত্র বা তরুণরাই কিন্তু তারা যারা আসলে যাদের হাত ধরে বাংলাদেশে জুলাই নেমে এসেছে। তো এই তরুণদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য থাকবে বা পরামর্শ থাকবে? দেখুন, আমি সবসময় আশাবাদী একজন মানুষ। আমরা যেই প্যাসিবাদ আমরা দেখেছি বিশেষ করে 17 বছরে, সে প্যাসিবাদের বিপক্ষে আমি শুরুতে বলেছিলাম যে 3টে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের তরুণরা ভোট দিতে পারেনি। এই যে ভোট দেওয়া নিয়ে তরুণদের মধ্যে একটা উপলব্ধি হয়েছে যে ভোট তারা দিতে পারবে না, বা তরুণরা ভোট দিলে বা বাংলাদেশের মানুষ ভোট দিলে সরকার পরিবর্তন হয়। মানে আপনি ভোট যাকে দিবেন বা আমরা যাকে দিব সেই দেশের দায়িত্ব নিতে পারে। এই যে সক্ষমতা, আপনি যে একটা ফ্যাক্ট যে আপনার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কিন্তু এটা তো 17 বছর আমরা ভুলেই গিয়েছিলাম। সুতরাং এখন যারা সরকারে রয়েছে, এটি তারা তো উপলব্ধি করে যে তাদেরকে জনগণ ভোট দিয়েছে, যদি জনগণের পক্ষে কাজ না করে জনগণ অন্য কাউকে ভোট দিবে। তার মানে সকল শক্তির উৎস আসলে জনগণ, বিশেষ করে তরুণরা। আমি মনে করি তরুণরা যে ফ্যাক্ট, এটি তরুণরা অলরেডি বুঝতে পেরেছে। সুতরাং আগামী দিনের বাংলাদেশের সবথেকে বড় শক্তি হচ্ছে তরুণরা। আমাদের শিক্ষাক্ষেত্রে খুব অনগ্রসর আমরা অবস্থায় আছি। বিশেষ করে গত 17টি বছর প্রশ্নপত্র পাশের ঘটনা অহরহ ঘটেছে। জিপিএ 5 নামে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের চাকরির একটি সমস্যা আছে জনশক্তির। আমি মনে করি সেই তরুণরাই এখন পড়াশোনায় মনোযোগ হবে। দেশের উন্নতি গড়তে বা দেশ বিনির্মাণে তরুণদের যে একটা শক্তিশালী অবস্থান থাকবে, এটি তরুণরা ইতিমধ্যে বুঝতে পেরেছে। এবং আমি মনে করি তরুণরা ভবিষ্যতে এটি সতর্ক থাকবে। এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেন শক্তিশালী থাকে, কোনো পরাজিত প্যাসিস্ট এবং বাংলাদেশের বিরোধিতাকারীরা যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারে, সেটির বিষয়ে তরুণরা সতর্ক থাকবে, এটি আমি প্রত্যাশা রাখছি। ধন্যবাদ নাসির, এতক্ষণ বাংলা নিউজ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের হট সিট উইথ জাকারিয়া। আর আজ আমার সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। জানলাম অনেক কিছু, ছাত্র রাজনীতি থেকে মাঠের রাজনীতি সহ জুলাই গণঅভ্যুত্থানের নানা বিষয় নিয়ে আমরা তার কাছে জানতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো দিনে, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গে থাকবেন।